আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অপরিচিত গল্পের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাস শুরুর আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা গত ক্লাসে যে পর্যন্ত ছিলাম সেখানে হয়েছে যেন মা এই মেয়েটি যেরকম অবলীলায় চলাফেরা করে, হাসি, চঞ্চলতা, তারপরে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, এটা দেখে মা আসলে দোমানার ভিতর ভুগতেছেন। আসলে মেয়েটিকে কোন শ্রেণীভুক্ত করবেন? মেয়েটিকে একেবারে কি বেহায়া বলতে পারতেছেন না, আবার খুব ভালো মেয়ে সে বলতে পারতেছেন না, এরকম একটা দোমানা পরিস্থিতিতে আছে। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। এর মধ্যে এই ভাবতে ভাবতে একটা গাড়ি একটা বড় স্টেশনে এসে থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। মানে আগের স্টেশনে যে জেনারেল সাহেবরা কোন এক ফৌজের জেনারেল সাহেবরা ভ্রমণে বাহির হয়েছেন, সেই জেনারেল সাহেবের আর একদল অনুষঙ্গী কি করছে, এখানে উঠবার গাড়িতে ওঠার উদ্যোগ করেছে। গাড়িতে কোথাও জায়গা নেই, মানে গাড়ির সব বগির অর্থাৎ গাড়ির সব বগিগুলো লোক দিয়ে পরিপূর্ণ, কোনো জায়গা খালি নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরিয়ে গেল, মানে বারবার ওই জেনারেল সাহেবরা কোন গাড়িতে সিট খালি আছে এই হিসাবে রেখি করে আমাদের গাড়ির সামনে সে বারবার ঘুরিয়ে যেত। মা তো ভয়ে আড়ষ্ট, এই দেখে একেবারে মা ভয়ে আড়ষ্ট হয়েছেন। কিভাবে কি যদি এখানে আমাদের সিট না পাই বা আমাদের উঠে যেতে হয়, তাহলে আমরা কিভাবে যাব, এই চিন্তা করে সে অস্থির। আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না, কিন্তু আমারও ব্যাপারটা আমি আসলে মনের মধ্যে এরকম শান্তি পাইতেছিলাম না, কি নাকি হয়। এই জন্য গাড়ি ছেড়ে এবার অল্পকাল পূর্বে একজন দেশীয় রেলওয়ে কর্মচারী অর্থাৎ বাঙালি একজন রেলওয়ে কর্মচারী, তিনি নাম লেখা অর্থাৎ যে সাহেবরা এখানে উঠবে বা সাহেবের অনুষঙ্গীরা উঠবে তাদের হয়তো নাম লেখা দুইখানা টিকিট এনে এই যে পিছনে যে সিটের পিছনে জায়গা শিওর এই মাথার কাছে এসে লাগিয়ে দিয়েছে, লটকাইয়া দিয়েছে। তারপরে আমাকে উদ্দেশ্য করে বলছে এই গাড়ির এই দুই বেঞ্চ আগে থেকে এই দুই সাহেব রিজার্ভ করিয়েছেন, অতএব আপনাদের এই গাড়ি থেকে উঠে অন্য গাড়িতে যেতে হবে, অন্য বগিতে যেতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মানে বলার সাথে সাথে আমরা তো আগে আড়ষ্ট ছিলাম, ভয় পাচ্ছিলাম, দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি কাছেই ছিল, আমাদের কাছাকাছি, সেজন্য মেয়েটি কি বলছে, মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। মেয়েটি বলল কি, না আসলে আমরা এখানে গাড়ি ছাড়িব না, আমরা অন্য গাড়িতে যাব না। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করিয়া বলিল, না ছেড়ে উপায় নেই। মেয়েটিও আমাদের কাছে অর্থাৎ এখানে বলছে যে আমাদের বেঞ্চ এবং ওই মেয়েরা যে বেঞ্চে বসা আছে এই দুইটা বেঞ্চ তারা আমাদেরকে এখানে উঠাই দিয়া অন্য গাড়িতে পাঠাইতে চেষ্টা করিল। সেজন্য আমরা যখন উঠে চলে যেতে লাগলাম, মেয়েটি তখন আমাদেরকেও বসিয়ে রাখলো এবং তারাও বসে ধীরে স্থিরভাবে বসে থেকে যা কি তাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেজন্য আমাদেরকেও বসাই রাখছেন, আপনারাও যাবেন না। এবং ওই লোকটি কর্মচারী বলছে, না ছাড়িয়া কোনো উপায় নেই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতা, তার চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া, মানে মেয়েটি যেখানে উঠে যাবে বা কোনো গতি এরকম না দেখিয়া সে নামিয়ে গিয়া ইংরেজ স্টেশন মাস্টার, যে স্টেশন মাস্টার সে ইংরেজ, এই স্টেশন মাস্টারকে ডাকিয়ে আনিল। অর্থাৎ এই কর্মচারী রেলওয়ে দেশীয় কর্মচারী যখন আমাদের সাথে না পারলো, অর্থাৎ আমাদের এই মেয়েটির সাথে না পারলো, তখন কি বলছে, সে গিয়া তার স্টেশন মাস্টারকে তার বসকে ডেকে নিয়ে আসছে। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু মানে সেও আমাকে বলিতে লাগলো, আমি দুঃখিত, মানে আমার কিছু করার নেই, কিন্তু আপনাদের অন্য গাড়িতে যাইতে হবে। শুনিয়া আমি তো কুলি করিয়া ডাক সারিতে লাগিলাম। মানে শোনার সাথে সাথে আমি মনে করছি আর রক্ষা নাই, এবার কি করতে হবে, এই কুলিকে ডাকা শুরু করলো। কুলি বলিয়া আমি ডাকা শুরু করলাম। তারপর কুলি বলিয়া ডাকা, এবার মানে সে যখন আমাকে বলিল যে না যেতেই হবে, তখন আমি কুলি বলিয়া ডাক সারিলাম। মানে আমি কুলিকে ডেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নেমে যাওয়া যায় ততই ভালো। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। মেয়েটি বলল কি, না আপনি যেতে পারবেন না, আপনি যেরকম আছেন সেরকম বসে থাকবেন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া, মানে ওই বগির দরজার কাছে দাঁড়াইয়া
স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা। এই কথা মিথ্যা কথা। মানে সেই ইংরেজ স্টেশন মাস্টারকে বলছে যে আপনি যে বলছেন এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। বলিয়া নাম লেখার টিকিট দুইটা, অর্থাৎ যে ওই বাঙালি যে কর্মচারী সে দুইটা যে টিকিট লাগিয়ে গেছিল নাম লেখা, সেই টিকিট দুইটা খুলিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে ফেলে দিল। মানে সে রাগ করে প্ল্যাটফর্মে ছড়িয়ে ফেলে দিল। ইতিমধ্যে আটদালি সমেত, মানে তাদেরকে টিকিটের বা বসার জায়গার ব্যবস্থা করছে, এজন্য আটদালি সমেত ওই ইউনিফর্ম পরা সাহেবরা ওই গাড়ির দ্বারে এসে দাঁড়াইয়া গেছে, কারণ তারা একটু পরে গাড়িতে উঠবে এই জন্য। ইতিমধ্যে আটদালি সমেত ইউনিফর্ম পরা সাহেবরা দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল। গাড়িতে সে তার আসবাবপত্র উঠাইবার জন্য আটদালিকে প্রথম ইশারা করেছিল। তাহার পরে মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না, দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, আরেকটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। অর্থাৎ এই ভদ্রলোক যে ফৌজের ইউনিফর্ম পরা, তিনি আটদালি সমেত আটদালিদের নিয়ে যখন ওই স্টেশন মাস্টার তাদের কনফার্ম করছে যে আপনাদের জন্য এখানে বসার ব্যবস্থা করছি, তখন তার মাল জিনিস এবং আটদালিদের নিয়ে সেখানে উঠার জন্য একটা উপক্রম করছে। এর মধ্যে মেয়েটির যে দুরন্তপনা, মেয়েটি যে টিকিট ছুঁড়ে ফেলে দিয়েছেন, এইগুলো দেখে সে মনে করছে যে এদের সাথে আমরা জয়ঝামেলা না করে স্টেশন মাস্টারকে একটা আড়ালে নিয়ে কি বললো কি বুঝাইলো সেটা হয়তো বলতে পারি না। এরপর কি করছে, দেখা গেছে গাড়ির স্টেশন ছাড়ার আগে আরেকটা গাড়ি, অর্থাৎ আরেকটা বগি ওই রেলের সাথে জুড়ে দিয়ে তারপর গাড়িটা ছেড়ে দিল। এখন মেয়েটি নিশ্চিন্তে আবার ওই সোনা মোট যেগুলো ছিল সেগুলো আরেক পত্তন আরেকবার তারা সবাই মিলে খেলো। আমি লজ্জা পাইলাম যে মেয়েটি, আমি তো উঠে যাচ্ছিলাম, আমি একটা পুরুষ মানুষ, আমার যে অক্ষমতা, কিন্তু মেয়েটির জন্য আজকে আমরা এখানে বসতে পারছি না, হয়তো আমাদের নামিয়ে দিচ্ছিল। এই জন্য কি বলছে, আমি লজ্জায় খুব ভীষণ লজ্জা পেয়েছি এবং আমি এখন কি করব, মুখ জানালার বাইরে দিয়ে প্রকৃতির যে সেই প্রকৃতির শোভা আমি দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। এরপরে স্টেশন কানপুর। এই কানপুরে আসিয়া গাড়িটি থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মানে কানপুরে যখন পরের স্টেশনে আসবে তার আগেই মেয়েটি জিনিসপত্র সে বেঁধে প্রস্তুত নামার জন্য। এবং গাড়ি যখন থামলে একটি হিন্দুস্তানি চাকর সে এসে তাহাদিগকে তার মালপত্র সহ নামাইতে উদ্যোগ করিল, মাকে চেষ্টায় নামানোর জন্য প্রস্তুতি নিল। মা তখন আর থাকিতে পারিলেন না। তখন মা তখন যে জিজ্ঞাসা করবে, নাম জিজ্ঞাসা করবে না কি জিজ্ঞাসা করবে, কথা বলবে, এটা তো আর পারতেছিল না। এবার আর মা থাকতে পারল না। জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি উত্তর করিল, মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকে উঠিলাম। কোন নামের সাথে মেয়ে লিখেছে? অবশ্যই বিবাহর এতক্ষণ আমরা এই গল্পের ভিতর মেয়ের নাম পাইনি, কিন্তু এই প্রথম আমরা মেয়ের নামটি পেলাম। সেখানে বলছে এটা যে এর আগে তো অবশ্যই বিবাহ সম্বন্ধ যখন আমাদের চলছিল, বিবাহ সম্বন্ধের যে কথাবার্তা যখন চলছিল, নিশ্চয়ই এই কনের নাম আমরা শুনেছি। কিন্তু আজকে এই কানপুরে এসে সেই, এবং আমরা জানি যে মেয়েটির কানপুরে বসবাস করে, সেই কানপুরে এসে যখন আমরা বুঝলাম যেন তার নাম কল্যাণী, নামের সাথে নাম মিলে গেলে সবাই আমরা চমকে উঠিলাম, মা এবং আমি। শুনিয়া মা এবং আমি দুজনে চমকে উঠলাম। তোমার বাবা? মানে সাথে সাথে আবার আমরা জিজ্ঞাসা করছি, মা আবার জিজ্ঞাসা করছে, তোমার বাবা? মানে তোমার বাবার নাম কি? তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। এই জন্য বললো কি, সাথে সাথে সে উত্তর করলো, তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। এখন দেখো, ওইখানেও কিন্তু সে জানতো সে এখানে ডাক্তারি করে এবং সে পেশা হিসেবে ডাক্তারি, টুকটাক ডাক্তারি করে এবং তার নাম শম্ভুনাথ সেন এখানে থাকে। তারপরে সবাই নামিয়ে গেল। এইটুকু শুধু বলার, তার ঠিকানা আর পাই না, এইটুকু বলার পরে সে নামিয়ে গেল। এরপর দেখো, ওখান থেকে সে তীর্থে গিয়েছে না গিয়েছে, কত দূর গিয়েছে, কয়দিন পরে এসেছে, এই গল্পের আর বয়ান বা এখানে কাহিনী আর আমাদের এখানে উল্লেখ নেই। এরপরে বাড়ি এসে আমি যা করেছি, পরে ওখান থেকে ফিরে এসে তারপর যা করেছি, মামার নিষেধ অমান্য করিয়েছি। মানে মামা, আমি আবার ওই কানপুরে গিয়েছি ওই মেয়েকে খুঁজতে, কিন্তু মামা আমাকে নিষেধ করছিল। তার এই নিষেধ আগে তো মামার কথা ছাড়া আমি চলতে পারতাম না, এবার সেই মামার কথা আমি আসলে তার নিষেধকে আমি অমান্য করিয়েছি।
মাতৃ আজ্ঞা ঠেলিয়া অর্থাৎ মায়ের আদেশ সেটা ঠেলিয়ে ফেলাইছি। মানে এটা আর আমার কাজে লাগেনি, আমি আর ওটা মানিনি। তারপরে আমি কানপুর আসিয়াছি। আমি আবার সেই মেয়ের খোঁজার জন্য কানপুর এসেছি। কল্যাণীর বাপ এবং তাকে পেয়েছি। কিভাবে পেয়েছি? কানপুরে এসে যখন জিজ্ঞেস করছি যেন একজন ডাক্তার শম্ভুনাথ সেন, তো ডাক্তারকে তো এলাকার লোকালে সবাই চেনে, সেই হিসাবে আমি একে খুঁজে পেয়েছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। এখানে আসার পরে তাদের খুঁজে পেয়েছি। এখানে আসার পর তাদের খুঁজে পেয়েছি এবং এই কল্যাণীর বাবা এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। খুব ভালো হাত জোর করিয়াছি, মানে পূর্বের ঘটনার জন্য আমি হাত জোর করিয়া মাফ করে চাইছি, মাথা হেট করিয়াছি, মাথাও নিচু করিয়েছি, মানে যতটা সরি বলা দরকার বা দুঃখ প্রকাশ করা দরকার সবই আমি করেছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে, কিন্তু আমার এই আচরণে বা আমার যে সরি বলাই শম্ভুনাথ বাবু সে আগের সেই রাগ আর পুষে রাখেনি, সে আমাকে ক্ষমা করে দিয়েছে, তাই তার হৃদয় গলেছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। কিন্তু কল্যাণী কি বলল? তার স্রেফ একটা কথা, যে আমি আর বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম কেন? সে বলিল মাতৃ আজ্ঞা। সে বলিল কি? মাতৃ আজ্ঞা মানে মায়ের আদেশ। কি সর্বনাশ! এ পক্ষে মাতুল আছে নাকি? বলছি কি সর্বনাশ! আমি যেরকম মায়ের আদেশ বা আমার মামার আদেশ মেনে চলি, সেরকম এদিকেও কি মা আছে নাকি বা মামা আছে নাকি যার আদেশে সে আজকে বিবাহই করবে না? তারপর বুঝলাম মাতৃভূমি আছে। তারপর বুঝলাম না, আসলে মা না থাকলে মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। মানে তারপর থেকে তার নিজেকে আত্মনিয়োগ করেছে যে এই শিশুদের শিক্ষা দেওয়ার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। কিন্তু আমি তার আশা, সেই তার সুধাময়ী কণ্ঠ, সেই কণ্ঠের আশা আর ছাড়িতে পারলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে। সে যেন কোনো ওপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাকিল। সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের দোয়া হইয়া রহিল। অর্থাৎ বলছে আমি আশা ছাড়িতে পারিলাম না। তার সেই সুধাময়ী কণ্ঠের সুর, সেই সুর যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে। কোনটা? ওই যে জায়গা আছে, সেই ধোঁয়া, গানের ধোঁয়াটা। সে যেন ওপারের বাঁশি, মানে সে মনে হচ্ছে যেন আসলে এই পৃথিবীর কোনো বাঁশি না, সে মনে হয় স্বর্গীয় কোনো বাঁশির সুর। আমার সংসার বাহির হইতে আসিল, মানে আমার সংসারের বাহির হইতে সেই সুরটা আসিল এবং সমস্ত সংসার হইতে আমাকে বাহিরে টেনে বের করলো। আর সেই রাত্রের যে জায়গা আছে, সেই শব্দটা, সেই গানটা, তার ধোঁয়া এখনো আমার কানের ভিতর বাজতেছে। তখন আমার বয়স ছিল 23। যখন আমার বিবাহ সভা বসছিল, সেই বিবাহ সবার সময় আমার বয়স ছিল 23। কিন্তু আমি যখন এই গল্প লিখছি তখন তার 4 বছর আরো অতিবাহিত হয়েছে। এখন আমার বয়স 27। এখনো আশা ছাড়ি নাই, মানে এই 4 বছর ধরে এখন যে গল্প লিখছি এখনো তার পাশে আসি আমি, কিন্তু আমি আশা ছাড়ি নাই। কিন্তু মাতুলকে ছাড়িয়েছি, আমার মা এবং মামা তাদেরকে আমি ঠিকই ছাড়িয়েছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই, মানে মামা আমাকে ছেড়ে দিয়েছে। আমি যেরকম মা এবং মামাকে ছেড়েছি, মামা আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু মায়ের যে একমাত্র ছেলে আমি, সেজন্য সে হয়তো আমাকে ছাড়িতে পারেন নাই, সে আমাকে ভুলতে পারেন নাই। তোমরা মনে করিতেছ, এখন হলে গল্প যারা শুনতেছে এই দর্শকদের উদ্দেশ্যে বা শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বলতেছেন, তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি। মানে তোমরা কি মনে করতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই নয়। মানে না, আমি এখন কোনো কালেই আর সেই বিবাহের আশা করি না। আমার মনে আছে কেবল সেই একটি রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে। মানে আমার মনের মধ্যে শুধু একটাই সুর, সেই সুরটা হলো একটা রাত্রির সুর। সেই সুরটা হলো কি জায়গা আছে, নিশ্চয়ই আছে। এবং তার প্রশ্ন উত্তর হলো এটা, নিশ্চয়ই জায়গা তো আছেই, নইলে দাঁড়াবো কোথায়? নইলে আমি কোথায় দাঁড়াবো? কোথায় জায়গা যদি না থাকে তার মনের মধ্যে? তাই বৎসরের পর বৎসর যায়,
মানে এখানে বসে বছরের পর বছর কেটে যায়, আমি এইখানেই আসি, মামা ছেড়ে আমি, মা এবং মামাকে ছেড়ে আমি এখানেই পড়ে আসি। দেখা হয়, প্রতিদিনই তার সাথে দেখা হয়, সেই সুধাময়ী কণ্ঠ শুনি, অর্থাৎ এখানে লেগেছে সেই কণ্ঠ শুনি, মানে সেই সুধাময়ী কণ্ঠ শুনি। যখন সুবিধা পাই কিছু কাজ করে দেই, আর মন বলে এই তো জায়গা পাইছি, এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। মানে শেষ পর্যন্ত সে পেয়েছি। মানে এখানে একটা যেন চাওয়া পাওয়ার একটা স্তর আছে, যে স্তর মানুষকে একজন চাই, একজনকে যেমন লাইলি আর মজনুর মতো প্রেম, পদ্মাবতী আলাওলের মতো প্রেম, সেখানে আসলে যেন প্রেমকে একটা উৎকর্ষতার অন্য ধরনের একটা উৎকর্ষতায় নিয়ে যায়, যেখানে দৈহিক লোভ লালসা বা পৃথিবীর যে সামাজিক সম্পর্ক এর ঊর্ধ্বে এসে চাওয়া পাওয়ার একটা সমীকরণ মিলানো হয়। এখানেও তদ্রূপ, যেন তাকে সে প্রথম যে বিবাহের স্ত্রী হিসেবে পেতে চেয়েছিল, সেই আশাটা সে ছাড়িয়ে দিয়েছে, তার মনকে পাইতে পাচ্ছে। সে এখন আশা করতেছে তার মনকে পাওয়ার, এবং সে তার মনকে জয় করার জন্য সেই দৈহিক লোভ লালসা, সামাজিক লোভ লালসার ঊর্ধ্বে এসে তাকে সে পাওয়ার জন্য, তার কাছে থাকার জন্যই তার সর্বত চেষ্টা। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী গল্পে আমরা যাব, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী গল্পে যাব। আশা করি সবাই সাথে থাকবেন এবং কখনোই যেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।